স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে জাতি। বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। রাষ্ট্রপতি সালাম দেবে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয়ের বর্ণাঢ্য কুচকাওয়াজ। সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধের প্রতিটি পর্বের গৌরবের ইতিহাস স্মৃতিসৌধের নির্মাণ শৈলীতে জানানোর উদ্যোগ নেয়ার দাবি। উন্নয়নশীল দেশে উত্তরণ 50 বছরের অর্জন। কৃষি ও রপ্তানিতে কাঙ্ক্ষিত উন্নয়ন বলছেন বিশ্লেষক। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য এবং বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিন। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় রাজধানী ঢাকার ভোর। কুয়াশার চাদর ভেদ করে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বেজে ওঠে বিউগলের সুর। 71-এর রণাঙ্গনের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র সালাম জানায় 3 বাহিনীর একটি চৌকস দল। শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে বোন শেখ রেহানাকে নিয়ে পরিদর্শন বইয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে নিজের অভিব্যক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ ছেড়ে যাওয়ার পরপরই তা উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। পতাকা আর ফুল হাতে ঢল নামে জনতার। বিভিন্ন শ্রেণীপেশার নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের স্রোতধারা এসে মিশছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের প্রত্যাশা, যে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছিল, সে লক্ষ্য পূরণে সবাই যেন দায়িত্বশীল থাকেন। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যেন দেশ এগিয়ে যায় সমৃদ্ধির দিকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বিজয়ের 50 বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ভোর থেকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন বীর মুক্তিযোদ্ধা সহ তরুণ প্রজন্মরা। একটি দুর্নীতিমুক্ত ও গতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখেন তরুণ প্রজন্ম। তবে উন্নয়নের দিক থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে বলে দাবি মুক্তিযোদ্ধাদের। এক অন্যরকম ভোর। বিজয়ের 50 বছরে বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধে তাই মানুষের ঢল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সকাল 7টার পর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দেয়া ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। আমাদের সামনে আরো পথ যেতে হবে এবং 71 সালে যেমন আমরা দেখেছিলাম ইয়াংরাই যারা হচ্ছে নতুন প্রজন্ম হচ্ছে দায়িত্ব নিয়েছিল, এবারও নতুন প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে। আমার বাবারা যুদ্ধ করেছিলেন। এই স্বপ্ন হলো স্বনির্ভর একটা বাংলাদেশ হবে, দূষণমুক্ত শোষণমুক্ত বাংলাদেশ হবে। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দলে দলে স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা জানাতে আসেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরাও। একটি দুর্নীতিমুক্ত গতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়
তাদের কণ্ঠে। আমাদের ইতিহাস থেকে সম্পূর্ণ একটা জ্ঞান নিয়ে আমাদেরকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশকে গড়তে হলে আমাদেরই কাজ করতে হবে। আমরা যদি কাজ না করি তাহলে আমাদের দেশ আসলে মূলত কোনোভাবেই এগিয়ে যাবে না। এছাড়া জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা। 50 বছর আগে যে বাংলাদেশ তারা দেখেছেন, উন্নয়নের দিক দিয়ে এখন তার চেয়ে অনেকটাই এগিয়ে গেছে বলে দাবি মুক্তিযোদ্ধাদের। এখন যে দেশের যে পরিস্থিতি, আমরা অনেক উন্নত আসছি, দেশে অনেক ডেভেলপ হয়েছে। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। তারা জানান, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবাইকে ইতিহাস চর্চা করতে হবে। নিজে নিজে যদি শৃঙ্খলা অনুসরণ করি, শৃঙ্খলা মানি, নিয়ম নীতি অনুসরণ করি, তাহলে সমাজের অনেক অর্জন, সেই অর্জনগুলো অর্থবহ হয় এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের এই জাতির যে প্রত্যাশা 2030-এর মধ্যে করার, সেটি তাহলে অর্জন সম্ভব হয়। একটি সমৃদ্ধ ও গতিশীল বাংলাদেশ গড়তে সবাইকে সুশৃঙ্খল হওয়ার আহ্বান জানান শিক্ষাবিদরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয় সুবর্ণ জয়ন্তীতে ভোর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, এই দুপুরবেলায় সাধারণ মানুষের ভিড় এখন কেমন দেখছেন, কি বলছেন তারা? দেখুন, এখন 2টা বেজে গেছে। বিজয় দিবসের এই সুবর্ণ জয়ন্তীতে মানুষের ভিড় কিন্তু এখন পর্যন্ত কমেনি। যে ঢল আমরা সকালবেলা দেখেছিলাম সে ঢল কিন্তু এখনো বহমান। আপনাকে যদি এখনকার মূল ফটকের চিত্র দেখাই, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন পতাকা হাতে, ফুল হাতে, মালা সহ বিভিন্ন সাজসজ্জা নিয়ে কিন্তু রাজধানীবাসী এবং গাজীপুর সাভারবাসী কিন্তু এই স্মৃতিসৌধে আসছে। ব্যান্ড পার্টি সহ পুরো উল্লাস করতে করতে তারা আজকের দিন উদযাপন করতে এই স্মৃতিসৌধে আসছেন। বিভিন্ন বয়সী, বাড়ির সব থেকে ছোট্ট ছেলেটি সহ একেবারে বয়োবৃদ্ধ যে আছেন তিনিও কিন্তু এসছেন এই মিলন মেলায়। আমরা জানি যে আজকে সারা বিশ্বের মানুষ কিন্তু আজকে অবাকে তাকিয়ে আছে। যে বিশ্ব আজ থেকে 50 বছর আগে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল, সেই বিশ্ব আজ দেখছে বাংলাদেশ গুটি গুটি পায়ে 50 বছরে একটি উন্নতশীল রাষ্ট্রের দিকে এগিয়ে গেছে। অর্থনীতিতে আমরা বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছি, সেই সাথে রয়েছে আমাদের এক ঝাঁক তরুণ প্রজন্ম এবং যারা সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমরা সকালবেলা যখন দেখেছি মুক্তিযুদ্ধের সময় যে স্লোগান দিয়ে যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্লোগান তারা বুকে লালন করে মুখে বলে বলে তারা এই স্মৃতিস্তম্ভে তারা এসছেন, স্মৃতিসৌধে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন তারাও এখানে এসছেন। প্রত্যেকের একটা বিষয় বেশ সুস্পষ্ট করে উল্লেখ করছেন যে সময় গড়ার সাথে বাংলাদেশ প্রগতিশীল হয়ে উঠছে এবং উন্নয়নশীল রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এরপরও বেশ কিছু চ্যালেঞ্জ বাংলাদেশের মধ্যে আছে। তার মধ্যে অন্যতম ধর্মীয় উগ্রবাদের উত্থান যেটি ঘটেছে সেটিকে নিয়ন্ত্রণ করা, পাশাপাশি দুর্নীতি থেকে মুক্ত হওয়া। এই দুটি বিষয় থেকে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে বাংলাদেশ আসলে সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, যেটি 2042 সালের ভিতরে আমরা যেটা লক্ষ্য স্থির করেছি সেটি পূরণ করা সম্ভব। তবে 50 বছরের ভিতরে একটি বয়স বা একটি প্রজন্ম যখন এখন পড়তির দিকে, ঠিক সেই সময় কিন্তু আরেকটি প্রজন্ম গড়ে উঠছে। সেই প্রজন্মকে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় যদি গড়ে উঠতে পারে তাহলে সমৃদ্ধশীল বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেটি করা সম্ভব হবে। আজকে সারাদিনই রয়েছে এই স্মৃতিসৌধে নানান রকম অনুষ্ঠান। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প হচ্ছে, লালন সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন রকমের ছোট ছোট অনুষ্ঠান একেবারে মুখর হয়ে আছে এই স্মৃতিসৌধ চত্বর। এবং সন্ধ্যা পর্যন্তই এই গেট যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ আসবে এবং তারা বিভিন্নভাবে শ্রদ্ধা নিবেদন করছেন এবং আপন বা পরিচিত জন এবং স্বজন যারা রয়েছেন তাদেরকে নিয়ে তারা সময় কাটাচ্ছেন। এই ছিল সাভার স্মৃতিসৌধ থেকে আমার সর্বশেষ। সাভার থেকে জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপনে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে হয়ে গেল বর্ণিল আয়োজন। কুচকাওয়াজে অংশ নেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। স্বাধীনতার 50 বছরের অর্জনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এবারের বিজয় দিবসের প্যারেডে। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনের পর রাষ্ট্রীয় সালামের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়। এখানে অংশ নেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবারের বিজয় দিবসের প্যারেডে ভুটান, ভারত, রাশিয়া ও আরও 2টি দেশ পর্যবেক্ষক সদস্য হিসেবে থাকে। বন্ধুপ্রতিম দেশের সামরিক বাহিনীর সদস্যরা সালাম জানান বাংলাদেশের রাষ্ট্রপতিকে। বিশাল মাঠে হয় সামরিক বাহিনীর সদস্যদের দৃপ্ত পদক্ষেপ।
এর মধ্য দিয়েই সামরিক সক্ষমতার জানান দেয় বাংলাদেশ। একই সাথে প্রদর্শিত হয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরের অর্জনগুলো। বাংলাদেশের প্যারেডে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত বিদেশি অতিথিরাও। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সফল এবং দক্ষ পররাষ্ট্র লেফটেন্যান্ট ওয়াফি এবং লেফটেন্যান্ট জাররা। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উচ্ছ্বাস উদ্দীপনার সাথে উদযাপিত হচ্ছে বিজয়ের সুবর্ণ জয়ন্তী। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। লাল সবুজে পতাকা হাতে শহীদ মিনার ও স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে কুয়াশামাখা ভোরে হাজারো নারী পুরুষ ফুল হাতে হাজির হয় চট্টগ্রাম শহীদ মিনারে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল তাদের সবার কণ্ঠে। এটা আমার সৌভাগ্য মুক্তিযোদ্ধা হিসেবে আজকে 50 বছর অতিক্রম করে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে পারছি। আমাদের বিজয়ের 50 বছর পূর্তি হয়েছে। আমরা এর মধ্যে আমাদের যে অর্জন হয়েছে সেটি অত্যন্ত দৃশ্যমান। সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার 50 বছরে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরও উচ্চতায় পৌঁছানোর প্রত্যাশা তাদের। আসলে অনেক কষ্টে স্বাধীনতা যুদ্ধ অর্জন করেছি, এই স্বাধীনতার যেন আমরা সম্মান রাখতে পারি। যে বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় স্বাধীনতা আর লাল সবুজের পতাকা, তাদেরকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে রাজশাহী ও বরিশালবাসী। আর সিলেটের শহীদ মিনারে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। বিজয়ের 50 বছরে আমরা নতুন একটি সূর্যোদয় দেখতে চাই, যে এই সূর্যোদয়ের মাধ্যমে আমাদের থাকবে না কোনো ধর্ম নিয়ে বিরোধ, থাকবে না কোনো সাম্প্রদায়িকতা। আজকে 50 বছর পর আসলে আমার জন্য ব্যক্তিগতভাবে একটি বিস্ময়ের ব্যাপার যে আমরা এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছি। মুক্তিযুদ্ধের শহীদদের আত্মদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার জানায় বগুড়াবাসী। ভোরে জেলা স্কুল মাঠে তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় উদযাপন। 16 ডিসেম্বরে অনুষ্ঠান দেখতে এসে বাবা মা থেকে শুনেছি এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এছাড়া ময়মনসিংহ, মানিকগঞ্জ, নাটোর, গাজীপুর সহ সারা দেশেই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, কুচকাওয়াজ সহ নানা আয়োজনে উদযাপিত হয় বিজয়ের সুবর্ণ জয়ন্তী। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিজয়ের 50 বছর পূর্তিতে দেশের সব মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারে বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার একান্ত সহকারী সচিব গাজী হাফিজুর রহমান লিকু, উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এ উপহার সামগ্রী তাদের কাছে হস্তান্তর করেন। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রশংসা এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পয়লা বৈশাখের মতো উৎসবগুলোতে তাদের পাশে থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের 50তম বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার টুইট বার্তায় গৌরবোজ্জ্বল এই দিনে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান তিনি। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ভারতীয় সেনাদের কথা স্মরণ করেন মোদী। বাংলাদেশের তাৎপর্যপূর্ণ এই দিনে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের ঢাকা সফরের কথা জানান তিনি। চলতি বছরের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দুদিনের সফরে বাংলাদেশে আসেন নরেন্দ্র মোদী। 50 বছর পরও স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা এখনও সক্রিয় থেকে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য, স্বাধীনতার এত বছর পর রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বড় লজ্জার। বিজয় দিবসের আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। বিজয়ের 50 বছর উদযাপনে স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করল আওয়ামী লীগ। সকালে ধানমন্ডি 32 নম্বরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। তিনি বলেন, স্বাধীনতার 50 বছরে এদেশের সবচেয়ে বড় অর্জন, আজ সব সূচকে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে। স্বাধীনতার 50 বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনও সক্রিয় আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে
জাতির পিতার কন্যার নেতৃত্বে বাংলাদেশ সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সমস্ত অপশক্তিকে পদদলিত করে, সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে আমরা পৌঁছাতে পারব। এদিকে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানায় বিএনপি নেতাকর্মীরা। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 50 বছর পরেও স্বাধীন এবং মুক্ত বাংলাদেশ হয়নি। জনগণকে ঐক্যবদ্ধ করে, সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং একটা মুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মন্তব্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার সবচেয়ে বড় প্রাপ্তি এদেশ স্বাবলম্বী হয়েছে। 50 বছর দাঁড়িয়ে দেশকে আরও এগিয়ে নিতে দলবাজি, দুর্নীতি, বৈষম্য দূর করতে হবে। সমৃদ্ধির সুফল ঘরে ঘরে পৌঁছাতে হলে বৈষম্যটা দূর করতে হবে, দলবাজি দুর্নীতি ধ্বংস করে দিতে হবে। এখনো যারা পাকিস্তান নিয়ে স্বপ্ন দেখে, সামনের দিকে এগোতে হলে তাদেরকে বাদ দিয়েই এগোতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানান, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দলগুলোকে পরমত সহিংস হওয়ার বিকল্প নেই। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতি ভয়াবহ পরিস্থিতিতে বিজয় দিবস পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্তৃত্ববাদী সমাজ ব্যবস্থায় বাংলাদেশ গণতন্ত্র হারিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে অভ্যুত্থান ঘটানো হবে। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি নেতাকর্মীরা। এ সময় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 50 বছর পরেও স্বাধীন এবং মুক্ত বাংলাদেশ দেখছি না। তিনি ক্ষোভ জানিয়ে আরও বলেন, কোনো নির্বাচন ব্যবস্থা নেই যার মধ্য দিয়ে জনগণ ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা লজ্জার বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। জনগণকে ঐক্যবদ্ধ করে, সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং একটা মুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। মুক্তিযুদ্ধের প্রতিটি পর্বের গৌরবের ইতিহাস মিশে আছে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণশৈলীতে। তবে তা জানা নেই স্মৃতিসৌধের দর্শনার্থীদের। নতুন প্রজন্মকে জানাতে কোনো সরকারি উদ্যোগও নেই। 1.5 বছর আগে সৌধের 7টি মিনারে তাৎপর্য লেখা বিলবোর্ড স্থাপনের আশ্বাস দেয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, কিন্তু সেটা এখনো স্থাপন হয়নি। 150 ফুট উচ্চতার জাতীয় স্মৃতিসৌধের নকশা করেন সৈয়দ মাইনুল হাসান। 1952 থেকে 1971 সাল পর্যন্ত মুক্তি সংগ্রামের 7টি বড় ঘটনাকে ফুটিয়ে তুলেছেন 7টি স্তম্ভের মাধ্যমে। প্রথম স্তম্ভটি 1952 সালের ভাষা আন্দোলনের প্রতীক। ওই বছরের 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে প্রাণ দেন সালাম বরকত, রফিক জব্বার সহ আরও অনেকে। 1954 সালের 10 মার্চ ছিল পূর্ব বাংলার প্রথম সাধারণ নির্বাচন। 223টি আসনে জয়লাভের মাধ্যমে ওই নির্বাচনে জয়ী হয় যুক্তফ্রন্ট। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে নির্মিত দ্বিতীয় স্তম্ভটি। 1956 সালে শাসনতন্ত্র আন্দোলনের সাক্ষী তৃতীয় স্তম্ভটি। ওই বছরের 23 মার্চ প্রণীত হওয়া প্রথম সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পাশাপাশি স্থান পায় বাংলা। 1962 সালে শিক্ষা আন্দোলনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চতুর্থ স্তম্ভটি। 17 সেপ্টেম্বর আইয়ুব খান সরকার শিক্ষা কমিশন গঠন করেন। ওই শিক্ষা কমিশন প্রণীত শিক্ষানীতির প্রতিবাদে ডাকা হরতালে নিহত হন একজন, আহত শতাধিক। 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক সেই গৌরব গাথাকে স্মরণ করে দাঁড়িয়ে আছে পঞ্চম স্তম্ভটি। ষষ্ঠ স্তম্ভটি দাঁড়িয়ে আছে 1969 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রতীক হিসেবে। ওই বছরের 24 জানুয়ারি আইয়ুব খান সরকার বিরোধী আন্দোলন রূপ নেয় তীব্র গণ অভ্যুত্থানে। আর সপ্তম স্তম্ভটি দাঁড়িয়ে আছে 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের গর্বিত সাক্ষী হয়ে। 30 লাখ প্রাণের বিনিময়ে পাক সামরিক জান্তার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় নতুন একটি দেশ, বাংলাদেশ। 1.5 বছর আগে স্মৃতিসৌধ চত্বরে বিলবোর্ড স্থাপনের আশ্বাস দিলেও এখনও স্তম্ভের তাৎপর্য সম্বলিত বিলবোর্ড স্থাপন করেনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এটা ব্যর্থতা ওইভাবে আমি বলতে চাই না, ব্যর্থতা কিনা যাচাই বাছাই করে তারপরে পাবলিক নিতে হবে।
তো আমরা এই সময়টা পাইনি, বিকজ কোভিডের কারণে আমরা পিছিয়ে গেছি। অচিরেই আপনারা এটা পেয়ে যাবেন। এদিকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাঠ্যপুস্তকে আলাদা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে, এমনটাই মনে করছেন মুক্তিযোদ্ধারা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার 50 বছরে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং আর্থসামাজিক নানা সূচকে এসেছে উল্লেখযোগ্য অর্জন। অর্থনীতিবিদরা বলছেন, কৃষি, রপ্তানি, রেমিট্যান্স প্রবাহে মিলছে কাঙ্ক্ষিত উন্নয়ন। পরিকল্পনা মন্ত্রী জানান, উন্নয়নকে টেকসই করতে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করেই এগিয়ে যাবে দেশ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়ার দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। এরপর বঙ্গবন্ধুর নেয়া নানা উদ্যোগে মাত্র 3.5 বছরে মাথাপিছু আয় 94 থেকে $278 উন্নীত হয়। জিডিপি প্রবৃদ্ধি ছাড়ায় 9%। পরের 3 দশক জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের তেমন গতি দেখা না গেলেও গত এক যুগের ধারাবাহিক উন্নয়নে অর্থনৈতিক কর্মকাণ্ডে এসেছে নতুন মাত্রা। ধান, পাট, সবজি, মিঠাপানির মাছ, আম, আলুসহ কৃষি উৎপাদনে এসেছে ঈর্ষণীয় সাফল্য। গতি বেড়েছে রপ্তানি ও প্রবাসী আয়ে, মাথাপিছু আয় ছাড়িয়েছে $2,500 মার্কিন। মাত্র $8 বিলিয়ন একটা অর্থনীতি 72 সালে, সেটা আজকে $411 বিলিয়ন উন্নীত হয়েছে। এই 50 বছরের এই যে অর্জন, পৃথিবীর খুব কম দেশেই এরকম দেখতে পাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা উন্নত দেশও হব, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। শক্তিটা কোথায়? শক্তি প্রথমত কৃষি। এই 50 বছরে কৃষি প্রায় 4 গুণের মতো তাদের উৎপাদন বাড়িয়েছে। দ্বিতীয়ত যেটা কাজ করেছে প্রবাসী আয়। তৃতীয়ত যেটা আমাদের শক্তি, সেটা হলো রপ্তানি। 786 কোটি টাকার বার্ষিক বাজেট দিয়ে শুরু করা বাংলাদেশ এখন ছাড়িয়েছে 6 লাখ কোটির ঘর। বঙ্গবন্ধু 1973 সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দারিদ্র্য দূরীকরণ আর অর্থনৈতিক মুক্তির যে পথরেখা তুলে ধরেছিলেন, তার ধারাবাহিকতায় বর্তমান সরকারও পরিকল্পনা গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়নকে গুরুত্ব দিচ্ছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। আওয়ামী লীগ পরিকল্পনার মাধ্যমে কাজ করে। সেই পরিকল্পনা শিল্পে, শিক্ষায়, কৃষিতে, প্রতিটি ক্ষেত্রে এই যে আমার যে আবহমানকালের যে প্রাকৃতিক যে আমাদের গঠন, এইটাকে সুরক্ষা দেওয়া, মাটিতে যারা কাজ করছে শুয়ে বসে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে, তাদেরকে সংযুক্ত করা, ইনক্লুড করা বাজারের মধ্যে। বাজার হলো সেটার অর্থ। এই হলো আওয়ামী লীগের এখনকার বর্তমান কাজের ধারা। করোনা মহামারী সহ বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলা করেও বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রেখেছে, তা জনগণের অদম্য কর্মস্পৃহা ও সঠিক নেতৃত্বে অব্যাহত থাকবে। উন্নত ও মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে পাবে নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধ আর নদী যেন এক সূত্রে গাঁথা। অপারেশন সার্চলাইট শুরুর পর থেকেই নদীপথে ভারত গিয়ে প্রাণ বাঁচিয়েছে নিরস্ত্র বাঙালি। 71-এর জুন-জুলাইয়ে এই নদীতেই অপারেশন জ্যাকপট সহ নানা কমান্ডো অভিযানে সারা বিশ্বের নজর কাড়েন মুক্তিযোদ্ধারা। তাই বিজয়ের 50 বছরে এসেছে নদীকে মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি। 71-এর রণাঙ্গনের যে রণকৌশল, তাতে নদী আছে বীর সেনানী হয়ে। 9 মাসের সেই লড়াইয়ে রক্তে লাল হয়েছে কর্ণফুলী থেকে মধুমতি, ব্রহ্মপুত্র থেকে ইছামতি, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমার বুক। আবার এই নদী হানাদার বাহিনীর সামনে দাঁড়িয়েছে প্রতিরোধের প্রাচীর হয়ে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের পর 25শে মার্চ থেকে শুরু হয় পাকিস্তানি জান্তার বাঙালি নিধন। শুকনো মৌসুম হয়, শহর থেকে গ্রামে সহজেই পৌঁছে যায় হানাদার বাহিনী। তবে জুন-জুলাইয়ে বর্ষা শুরু হলে পাল্টা হামলা শুরু করে মুক্তিযোদ্ধারা। ঐতিহাসিক ভাগীরথী নদীর তীরে সারিবদ্ধ তাঁবুতে 315 জন নিয়ে শুরু হয় নৌ কমান্ডো ট্রেনিং। সেখানে যোগ দেন ফ্রান্স থেকে জীবনের ঝুঁকি নিয়ে আসা 8 বাংলাদেশি সাবমেরিনার। 11 জুন সেখানে যান মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সঙ্গে ছিলেন কর্নেল আতাউল গনি ওসমানী। সবশেষ 14 আগস্ট রাতে চট্টগ্রাম বন্দরে চালানো হয় অপারেশন জ্যাকপট। শুধু চট্টগ্রাম নয়, একযোগে মোংলা, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দরের আক্রমণে পাকিস্তানি বাহিনীর 26 সমরাস্ত্রবাহী জাহাজ ও গানবোট ডুবিয়ে দেয় নৌসেনারা। দুঃসাহসী সেই অভিযানে ভিত কেঁপে ওঠে জান্তার। সারা বিশ্ব জানতে পারে মুক্তিযুদ্ধের কথা। শুধু নৌ কমান্ডো নয়, সাধারণ মুক্তিযোদ্ধারাও নদীতে কাবু করেছে হানাদারদের। নদী ছিল এই সাফল্যের মূল
ভাগে। চমকপ্রদ সাহসিকতার কাহিনী আছে, নদীর অবদান, বিলের অবদান, হাওরের অবদান, নৌকার অবদান, জেলের অবদান, সেগুলো বোধহয় হারিয়ে যাওয়ার আগে সংগ্রহ করা প্রয়োজন আছে। নদী থেকে শুরু করে খাল, বিল, হাওর, বাওড় এসবের সঙ্গে সখ্য বাঙালির গভীর। অপারেশন জ্যাকপটের পর সেপ্টেম্বরে রসদবাহী জাহাজের হামলা ও ডিসেম্বরে অপারেশন হট প্যান্টসের পাকিস্তানি নৌশক্তি বিধ্বস্ত করে দেয়। তখন ভৈরব, কর্ণফুলী, ফেনী, বেলুনিয়া, পদ্মা, মহানন্দা, সুরমা, রূপসা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, বুড়িগঙ্গা সহ সব নদী যেন দ্বিতীয় মুক্তিবাহিনী। এই নদীর বুকেই আবার ভেসে গেছে বাঙালির বুলেট বিদ্ধ লাশ। রায়ের বাজার থেকে শুরু করে বেশিরভাগ বধ্যভূমি নদীর তীরে, অথচ এই মহাকালের সাক্ষী হয়ে থাকা নদীর কোনো স্বীকৃতি নেই। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন যে একেবারে আর্থসামাজিক উন্নয়ন, প্রকৃতি থেকে প্রতিরক্ষা, সব কিছুর ক্ষেত্রে যে নদী অবদান রেখেছে, বুক পেতে আমাদের শহীদদের রক্ত গ্রহণ করেছে, আমাদের মুক্তিযুদ্ধের যাতায়াতে ভূমিকা রেখেছে, সেই নদীকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেয়া অতি অবশ্যই উচিত বলে আমি মনে করি। বাঙালির আত্মপরিচয়ের সাক্ষী নদী। তোমার আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা এই স্লোগানে বাঙালি নিয়েছিল স্বাধীনতার শপথ। সেই নদীর অবদানের স্বীকৃতি এখন সময়ের দাবি। সেটা করা যায় কিনা, বিশ্বে কোনো নজির আছে কিনা, বা আমরা এই নজির কীভাবে স্থাপন করতে পারি, না থাকলেও তো হতে পারে। কাউকে না কাউকে তো নদীর সৃষ্টিও করতে হয়। কাজে আমরা যুক্তিসহ আপনাদের পূর্ণ প্রস্তাবনা পেলে বা কারো কাছ থেকে পেলে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব যে আমাদের প্রকৃতি, বিশেষ করে নদী, আমাদের মহান মুক্তিযুদ্ধে অবশ্যই সহায়ক ভূমিকা পালন করেছিল নিঃসন্দেহে। বিজয় সুবর্ণ জয়ন্তীর উৎসব থেকেই নদীর ঐতিহাসিক ভূমিকা স্বীকার করে এর অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও বগুড়ার নন্দীগ্রামে বিজয় দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষ ও আওয়ামী লীগ বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এ সময় দুই পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছে। পুলিশ জানায়, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক এমপি সোহরাবউদ্দিন সকালে তার অনুসারীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে গেলে কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারীদের সাথে সংঘর্ষ বাধে। পরে একটি বাসে আগুন ধরিয়ে দেয় এমপি নূর মোহাম্মদের অনুসারীরা। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে বগুড়ার নন্দীগ্রামে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবদল নেতা ছুরিকাঘাতে আহত হয়েছে। কুচকাওয়াজে থাকাকালীন সংবাদ পাই যে পৌরসভার শেষ মাথায় দুই আওয়ামী লীগের অভ্যন্তরীণ কুন্দুলা জের হিসেবে দুই দলের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়। তখন আমরা বিজয় দিবসের প্যারেড শেষ করেই সাথে সাথে আমাদের থানার সকল অফিসার ফোর্স সহ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং দুই পক্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে আমরা টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করি। ঝিনাইদহে 4র্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে এক সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। বুধবার রাতে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের টিকারি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে ফুরসন্দি ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ শিকদার নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন। এ সময় 2টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এর জেরে রাতেই টিকারি বাজারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম শিকদারের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে 5 নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মাহমুদুল হক পলাশ আহত হন। আজ সকালে নিজ বাড়িতে মারা যান পলাশ। পুলিশ খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গেলে শহীদুল ইসলাম শিকদারের সমর্থকরা উত্তেজিত হয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য আহত হন। সেরকম মারামারি কোনো সংবাদ আমরা পাইনি কালকে, ওই ভাঙচুরির সংবাদ পাইছি। তো আজকে আসিয়া আমাদের পুলিশের সেখানে ওরা জড়ো হচ্ছিল, জড়ো হওয়ার পরে আমাদের পুলিশ আসছিল, পুলিশ আসার পরে আমাদের এসআই তহিদের উপর তারা অতর্কিতভাবে হামলা করছে। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং আমার পুলিশ অভিযান অব্যাহত আছে। টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাস ফ্যাক্টরিতে 13 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এর আগে রাত 11টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কাছে মির্জাপুরের ধেরুয়া এলাকায় ওই গ্লাস কারখানার নিচ তলায় আগুন দেখতে পায় শ্রমিকেরা। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায়, পরে তাদের সাথে যোগ দেয় আরও 4টি ইউনিট। অতিরিক্ত ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দেশের 18 ভাগ প্রাপ্তবয়স্ক আর 12 ভাগ শিশু কিশোর কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। যারা গুরুতর মানসিক রোগে আক্রান্ত তাদের 42 ভাগের দীর্ঘমেয়াদী নানা রোগ আছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায় এসব তথ্য জানা গেছে। গবেষণায় উঠে এসেছে মানসিক রোগে আক্রান্তদের 92 ভাগই চিকিৎসার সুযোগ পান না। শরীর ও মনের সুস্থতাই স্বাস্থ্য, কিন্তু মনের স্বাস্থ্যের বিষয়টি দেশে চরমভাবে উপেক্ষিত। স্বাস্থ্য ব্যবস্থায়ও খুব একটা গুরুত্ব পায় না মানসিক সমস্যার চিকিৎসা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা বলছে দেশের 18 ভাগ বয়স্ক জনগোষ্ঠী কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। করোনায় বেড়েছে এই হার। করোনার প্রথম 10 মাসেই আত্মহত্যা করেন 14,000 মানুষ, যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। শুধু তাই নয়, শিশু কিশোরদের মধ্যেও 12 ভাগ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। পৃথিবীতে যত ধরনের মানসিক রোগ রয়েছে তার 50% শুরু হয়ে যায় 14 বছর বয়সের আগে এবং 75% শুরু হয় 25 বছর বয়সের আগে। অর্থাৎ কিশোর ও তরুণরাই কিন্তু মানসিক স্বাস্থ্য সংকটের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এছাড়া 15 থেকে 29 বছর বয়সী মানুষের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ হচ্ছে আত্মহত্যা। অর্থাৎ আমরা যদি কিশোর ও তরুণদের মানসিক স্বাস্থ্যের দিকে অধিকতর মনোযোগ দেই তাহলে তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে এবং আত্মহত্যার হারও কিন্তু কমে যাবে। দেশের প্রায় 17 কোটি মানুষের জন্য মনোরোগ বিশেষজ্ঞ মাত্র 300 জন। জেলা ও উপজেলা হাসপাতালে মনোরোগ চিকিৎসার ব্যবস্থা নেই। রোগীদের মাত্র 8 ভাগ চিকিৎসার সুযোগ পান, আর মোট স্বাস্থ্য বাজেটের মাত্র 0.5 ভাগ বরাদ্দ মানসিক স্বাস্থ্যের জন্য। মানসিক স্বাস্থ্য খাতে যদি আমরা কোনো ধরনের বিনিয়োগ করি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গবেষণায় দেখিয়েছে সেই বিনিয়োগ কিন্তু 5 বছরের মধ্যে 5 গুণ হয়ে ফেরত আসবে। অর্থাৎ এটিকে তারা বলছে বেস্ট বাই অপশন। অর্থাৎ মানসিক স্বাস্থ্য খাতে আমরা যত বেশি বিনিয়োগ করব, মানুষের মানসিক স্বাস্থ্যকে যত ভালো রাখবো, তত কিন্তু দেশ এগিয়ে যাবে, দেশের প্রবৃদ্ধিও বাড়বে। কারণ গুড মেন্টাল হেলথ, গুড পলিটিক্স, গুড মেন্টাল হেলথ, গুড এডুকেশন, গুড মেন্টাল হেলথ, গুড প্রোডাক্টিভিটি। স্বাস্থ্য বিভাগ বলছে মানসিক স্বাস্থ্যকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্ত করতে কাজ শুরু হয়েছে। চূড়ান্ত হয়েছে জাতীয় কর্মকৌশল। এ বিষয়ে আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে এখন আমরা কাজ করছি যে প্রত্যেকটি জেলায় যাতে আমরা একটা মেন্টাল হেলথ কর্নার অথবা একটা সাইকিয়াট্রিস্টের পদ তৈরি করা, এই বিষয়গুলো আমরা এখন গুরুত্ব সহকারে দেখতেছি। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, 2030 সালের মধ্যে দেশে মানসম্মত মানসিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকবে। ইউরোপে বাড়ছে করোনার প্রকোপ, বড়দিনকে সামনে রেখে সতর্ক থাকার আহ্বান। যুক্তরাজ্যে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ। বুধবার দেশটিতে 78,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, যা মহামারী শুরুর পর দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সংখ্যা আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বড়দিন উপলক্ষে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। নাগরিকদের আবারও করোনার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে বিশ্বে একদিনে 7,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত প্রায় 7 লাখ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 53,45,000। এ পর্যন্ত আক্রান্ত 27,24,00,000-এরও বেশি। একদিনে সর্বোচ্চ 1,500-এর বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ফ্রান্স, জার্মানিতে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। বিজয়ের 50 বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া জগতের তারকারা। নিউজিল্যান্ডে বাংলাদেশি ক্রিকেটাররাও উদযাপন করেছেন ভিন্ন আঙ্গিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি, সাকিব, তামিম, জামাল ভুঁইয়ারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। দেশ কিংবা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন, বিজয়ের 50 বছরের আনন্দ সবসময় ছুঁয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দলকে। বিশ্ব দরবারে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে দেওয়ার কৃতিত্ব যে টাইগারদেরও। বিজয়ের 50 বছর পালন করছে বিসিবি। নিউজিল্যান্ডে স্পিন কোচ রঙ্গনা হেরাত ছাড়া অন্য সবাই তৃতীয় করোনা টেস্টে নেগেটিভ। মাঠের অনুশীলনে গিয়েও বৃষ্টিতে হালকা ওয়ার্ম আপের মধ্যেই আটকে যায় সব। সেখানেই বিজয় দিবস উদযাপন সেরেছে টিম টাইগার্স।
আমি তোমায় ভালোবাসি। বিজয়ের 50 ম্যাচে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো নিউজ আছে এখানে। আমরা সবাই মাশাআল্লাহ নেগেটিভ হয়েছে, আজকে রিপোর্ট এসেছে এবং আমাদেরকে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথকভাবে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান ও সাবেকরা। মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন মাশরাফি। বিজয়ের উদযাপন বার্তা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শহীদদের আত্মত্যাগে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মুশফিক, তামিম, তাসকিন ও রাহি। আবুধাবির টি10 লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এক ঝাঁক বিদেশি ক্রিকেটার। বিজয় দিবস উদযাপন করছে বাংলা টাইগার্স টিমও। বিজয় দিবসে শুভেচ্ছা। হ্যাপি বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়ে বিজয়ের বার্তা বয়ে এনেছেন টাইগ্রেসরা। সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন জ্যোতি, রোমানা ও জাহানারাও। এছাড়াও জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং ফুটবল ফেডারেশনও জানিয়েছে বিজয়ের শুভেচ্ছা। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 50 বছরে বাংলাদেশের অন্যতম পরিচয় ক্রিকেট। তবে ক্রিকেটের অর্জন আরও বেশি হতে পারত। আপাত ব্যর্থতা যেন ভবিষ্যতে সাফল্যের পথ তৈরি করে, সেই প্রত্যাশা দুই সাবেক অধিনায়ক রকিবুল হাসান আর খালেদ মাসুদের। ক্রিকেটের এক একটা জয়ে দৃঢ় হয় পুরো দেশের বন্ধন। টাইগারদের সাফল্য উদযাপনে 56,000 বর্গমাইল জুড়ে থাকে নানা আয়োজন। টুকরো টুকরো সাফল্যে গত 50 বছরে সমৃদ্ধ টাইগার ক্রিকেট। বিশ্বমঞ্চে লাল সবুজের বড় পরিচয় এখন সাকিব, মুশফিকরা। যাদের অবদানে এতটা পথ পাড়ি দেয়া, তাদের প্রথম সারিতে থাকবে রকিবুল হাসানের নাম। প্রতিভাবান হয়েও বাঙালি বলে অবহেলিত হয়েছিলেন দেশ স্বাধীনের আগে। ব্যাটে জয় বাংলা লিখে ক্ষুব্ধ রকিবুলের ক্রিকেটীয় প্রতিবাদ এখন সবারই জানা। মুক্তিযুদ্ধের আগেই আমি বিদ্রোহ করেছি ক্রিকেটের মধ্য দিয়ে। আমার মতো অনেকে যার যার অবস্থান থেকে তারাও কিন্তু এই কাজটা করেছে। আজকে 50 বছর আমাদের সুবর্ণ জয়ন্তী। জাতির জনক যিনি দিয়ে গেছেন আমাদের বাংলাদেশ নামে একটা চিত্র, বাঙালি জাতিকে একটা পরিচিতি দিয়ে গেছেন, ভূখণ্ড দিয়ে গেছেন। 97তে আইসিসি ট্রফি জয়, 99তে বিশ্বকাপ অভিষেকে তাক লাগানো পারফরমেন্স, আর 2000 সালের টেস্টের অভিজাত ফরম্যাটে আত্মপ্রকাশ। স্বাধীনতার 50 বছরে দেশের অর্জনগুলোর অন্যতম ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তি হয়ে ওঠা। আকবরদের হাত ধরে যুব বিশ্বকাপ জয় কিংবা সাকিবের সেরাদের সেরা হয়ে ওঠা, এসবই জানায় ক্রিকেট এখন 17 কোটি মানুষের খেলা। তারপরও সাম্প্রতিক ব্যর্থতায় চিন্তার ভাঁজ সবার কপালে। সেই ব্যর্থতার মধ্য দিয়েই সাফল্যের পথে হাঁটার তাগিদ। জায়গাগুলো থেকে প্লেয়ার তৈরি হয়ে বাংলাদেশে রিপ্রেজেন্ট করবে, সেই জায়গার একটা বড় ঘাটতি আছে। তো প্লেয়ার হয়তো বাংলাদেশ টিম হিসেবে রিপ্রেজেন্ট করছে, কিন্তু কোয়ালিটি প্লেয়ার হিসেবে রিপ্রেজেন্ট করছে না। তার জন্য হয়তো ইন্টারন্যাশনাল এরিয়াতে আমরা ভালো কিছু করতে পারছি না। আমার মনে হয় যে একটা ভালো পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে এখন অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনালিতে ভালো করার জন্য মোটা একটা টিম দাঁড় করাতে হবে। বিজয় দিবসে নিয়মিতভাবে স্মরণ করা হয় শহীদ মুশতাক ও শহীদ জুয়েলকে। প্রীতি ম্যাচের মাধ্যমে ক্রিকেটারদের মাঝে জাগ্রত থাকে দুজনের আত্মত্যাগ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের 50 বছরে ক্রিকেট ছাড়া দেশের ক্রীড়াঙ্গনের অন্যান্য ক্ষেত্রে হতাশাই বেশি। ফিফা র্যাঙ্কিংয়ে প্রায় তলানিতে পৌঁছেছে ফুটবল। তবে আর্চারির সাফল্য জাগিয়েছে নতুন আশা। 50 পেরিয়েছে, কিন্তু উল্টো পথেই থেকে গেছে দেশের ফুটবল। গেল এক যুগে ফিফা র্যাঙ্কিংয়ে তলানির আশপাশেই অবস্থান লাল সবুজের। বিশ্বকাপ বাছাই, এশিয়ান কাপ তো দূরে থাক, সাফ, এসএ গেমস এমনকি আমন্ত্রণমূলক টুর্নামেন্টেও ব্যর্থতা। ফুটবলের সোনালী অতীতের রোমাঞ্চকর গল্পগুলো দিনে দিনে যেন রূপকথা হয়ে উঠছে, অথচ সেই গল্পের নায়ক সালাউদ্দিন, সালাম মুর্শিদিদের হাতেই তো ফেডারেশনের দায়িত্ব। তবুও বিজয়ের 50 বছর পর দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় হতাশা ফুটবলকে নিয়ে। যেরকম আমাদের সাকসেসফুল হওয়ার দরকার ছিল, এরকম আমরা হতে পারিনি। একে দোষ দিয়ে ওকে দোষ দিয়ে তো লাভ নেই। ইট হ্যাজ টু বি এ কমপ্লিট প্ল্যান ব্যাক বাই ফাইন্যান্স। আমি কিছুদিন ধরে কাজ করছি, আর I'm getting all positive vibes from the government sector. So আশা করছি যে এটা যদি নেক্সট 6 মাসের মধ্যে স্ট্রাকচার করতে পারি, তাহলে I see a very good future for Bangladesh.
especially in football. তবে 56,000 বর্গ মাইলে বিভিন্ন সময় খুশির উপলক্ষ এনে দিয়েছেন রোমান সানা, মাবিয়া আক্তার, সিদ্দিকুররা। আর্চারি এখন লাল সবুজ ক্রীড়াঙ্গনের নতুন আশার আলো। শুটিংয়েও আছে কিছু সাফল্য, কিন্তু অ্যাথলেটিক্স, সাঁতার, কাবাডিতে অতীত স্মৃতিই সম্বল। 50 বছরেও অলিম্পিকের একটি পদকের সুযোগ তৈরি করতে না পারাটা বড় ব্যর্থতা। গত 50 বছরের মধ্যে ক্রীড়াঙ্গনটাকে যেভাবে ঢেলে সাজানো উচিত ছিল, টোটালি কিন্তু ওইভাবে কিছুই হয়নি। যে সমস্ত ফেডারেশনগুলোতে যে সমস্ত গেমসের মেডেল আছে, সেই গেমসগুলোকে যদি আমরা প্রাধান্য দিই, যেখানে মনে করি 20টা মেডেলের খেলা, সেখানে যদি আমরা ওখান থেকে 5টা মেডেলও যদি আনতে পারি, এরকমভাবে যদি আমরা 5-6টা ফেডারেশনকে টার্গেট করে কাজ করতে হলে আমাদের মেডেলের সংখ্যাটা অনেক বাড়বে। আমরা দেখা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন যে ইনশাআল্লাহ ট্রেনিংয়ের ব্যাপারে তোমরা যেভাবে করবা সেটা উনি সম্পূর্ণভাবে উনি আমাদেরকে সহযোগিতা করবেন। নতুন সূর্য, সম্ভাবনার গ্লানি মুছে সামনে ছোটার অনুপ্রেরণা। লাল সবুজের বুকে যতবার অস্ত হয়েছে, ততবারই পূর্ব দিগন্তে উদিত হয়েছে নতুন সম্ভাবনা। প্রাপ্তি অপ্রাপ্তির ক্রীড়াঙ্গনেও নতুন আশায় উঠুক নতুন সূর্য। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদের এই অংশে থাকছে বিজয়ের 50 বছর পূর্তিতে দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন উদীয়মান বাংলাদেশ। এই আয়োজনের মধ্যে দিয়ে শেষ করব বিরতিহীন সংবাদ। তলাবিহীন ঝুড়ির তকমা মুছে স্বাধীনতার 50 বছরে উন্নয়নের উদাহরণ এখন বাংলাদেশ। মাথাপিছু আয়, গড় আয়ু, জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে। কৃষি, বিদ্যুৎ সহ নানা খাতে এসেছে অভাবনীয় সাফল্য। হচ্ছে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল। উন্নয়নের এই অগ্রযাত্রায় সমানতালে এগিয়েছে বেসরকারি খাতও। গড়ে উঠেছে বিলিয়ন ডলার কোম্পানি, সেখানে কাজ পাচ্ছেন হাজারো কর্মী। বিন্দু থেকে কিভাবে তারা মহিরুহ হয়ে দেশকে তুলে ধরেছে বিশ্ব দরবারে, সে গল্প অনেকের কাছেই বিস্ময়। দেশের তেমনই একটি শিল্প গ্রুপ মেঘনা। নতুন নতুন কারখানা করাই তার নেশা। সব মিলিয়ে কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে 50-এ, চালুর অপেক্ষায় আরও 5টি। কর্মী বাহিনী 35,000-এর, বার্ষিক টার্নওভার প্রায় 30,000 কোটি টাকা। অথচ তার কর্মজীবন শুরু হয় মাত্র 175 টাকা বেতনে। বলছি দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ মেঘনা ও তার চেয়ারম্যান মোস্তফা কামালের কথা। মেধার শ্রমে দেশের শিল্পায়নে তিনি যুক্ত করেছেন নতুন মাত্রা। নদীকেন্দ্রিক শিল্প এলাকার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের মেঘনা ঘাট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে মেঘনার পাড় ঘেঁষে বিস্তীর্ণ এলাকায় হয়েছে শিল্প কারখানা। কাঁচামালের চাহিদা পূরণ আর উৎপাদনের গতিতে মুখর এখানকার প্রতিটি মুহূর্ত। বিশাল এই এলাকার পট পরিবর্তনের শুরু 32 বছর আগে মোস্তফা কামাল নামে এক তরুণের হাত ধরে। দাঁড়াইয়া দেখতেছিলাম, একজন লুঙ্গি পরা লোক আসে, স্যার আমাদের এই আপনার বোধহয় জমি দেখতেছেন, সব আমার আত্মীয় স্বজন, চাষা বা বাজাদের, কোনো সমস্যা নেই এলাকায়, স্যার স্যার আসেন। তা আমি আমার শহরে গাড়ির ঠিকানা দিয়ে আসলাম দোকানের। কেনা যখন শুরু করি তখন এখানে একদম রাস্তার পাশে, রোডের পাশে, ঢাকা চিটাগং হাইওয়ের পাশে 15,000 টাকা বিঘা। আর এখানে যেখানে দেখবেন সুগারে 5,000 টাকা বিঘা, কিন্তু বলছে ওখানে ওদের জমি স্কেলার, যে এখানে না কিনলে আমি ওটা দিব না, আমরা এখানে এই এলাকায় বেশি যেতে চাই। তো ওইভাবে আমাদের এখানে জমি কেনা শুরু। 2006-এ প্রথম ইন্ডাস্ট্রি করি এই এলাকায়। রাস্তা ছিল আপনি 10-12 ফিট। তারপরে এই রাস্তাটা আব্দুল মনিমকে দিয়া আমি চিটাগং রোড থেকে এই পর্যন্ত 10 কোটি টাকা দিয়ে করাছি আপনার রোডটা। 14 বছরের অভিজ্ঞতা আর স্বল্প পুঁজি নিয়ে শুরু করেন সয়াবিন তেলের কারখানা। নিরলস শ্রম আর অসীম সাহসিকতায় বদলেছেন অবহেলিত চরাঞ্চলের চেহারা। এখানে মানুষজন তরি তরকারি, ফল ফ্রুট, আমরা যখন ফেরি থামতো তখন তরি তরকারি, ফল ফ্রুট বিক্রি করতো। তারপরে সকালবেলা অনেক মাছ উঠতো, এখানে মাছ বিক্রি হতো। ইম্পোর্টেড মাছ হয় না, রেখে দিয়ে বলতো স্যার তাজা মাছ ধরছি এখানে।
তো সেখান থেকে এই এলাকা কোথায় আসছে, দেশের বিবর্তন কিভাবে হয়েছে। আর কেউ কেউ তো এই এলাকায় দুবাইয়ের সাথে মিলেছে, যে দুবাই যত তাড়াতাড়ি র্যাপিড বিল্ড আপ হয়েছে, এই এলাকায় এইভাবে র্যাপিড বিল্ড আপ হয়েছে। আমি আসছি, বসুন্ধরা গ্রুপ আসছে, মাগুরা গ্রুপ আসছে। তেলের পর একে একে চিনি, আটা, ময়দা, লবণ, চাল, ডাল, মশলা থেকে শুরু করে গড়েন নানা নিত্যপণ্যের কারখানা। পরে আসেন কাগজ উৎপাদনে। আমরা ইন্ডাস্ট্রিয়াল পেপার, রাইটিং পেন, প্রিন্টিং পেপার, টিস্যু পেপার, মানে যে ধরনের পেপার আছে সব ধরনের আমরা তৈরি করি। ইন্ডাস্ট্রিয়াল পেপারে আমরা হচ্ছে লিডিং কোম্পানি। আমরা প্রায় বছরে 80 থেকে 90 হাজার টন কাগজ তৈরি করি। পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় মেঘনা গ্রুপের ব্যবসা বিস্তৃত খাদ্যপণ্য থেকে সিমেন্ট, স্টিল, অ্যাভিয়েশন, আর্থিক, প্রিন্টিং, প্যাকেজিং, স্টেশনারি, আবাসন, জ্বালানি, পরিবহন সহ নানা খাতে আছে 50টি কারখানা। ওনার বড় প্রজেক্ট হয়ে আসলো এডিবল ওয়েল। এডিবল ওয়েল থেকে নেক্সট আসলেন উনি সিমেন্টে এসছেন, মাঝে সিমেন্টে এসছে। পিপি ব্যাগ লাগবে সিমেন্টের জন্য, পিপি ব্যাগসে গেছেন। তো এইভাবে স্টেপ বাই স্টেপ উনি প্রসিড করছেন। বেসরকারি খাতে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের সফল রূপকার মোস্তফা কামাল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কারখানা রয়েছে অস্ট্রেলিয়ার টিআইসি, জাপানের সাকাতা, সুইজারল্যান্ডের সিকা, নরওয়ের জতুন, জার্মানির সিগওয়ার্ক সহ 9টি বিদেশি কোম্পানির। সব মিলিয়ে এখানে কারখানা আছে 23টি। এখন স্বপ্ন কুমিল্লায় আরও বড় অর্থনৈতিক অঞ্চল করার। অনেক বিদেশি কোম্পানি কিন্তু ইনভেস্ট করছে এবং অলরেডি কয়েকটা কোম্পানি চালু হয়ে গেছে এবং আরও কয়েকটা কোম্পানি চালু হবে। কৈশোরে চাকুরিজীবী বাবা সাইকেলের আবদার মেটাতে না পারায় অভিমানে বাড়ি ছাড়েন মোস্তফা কামাল। পুরান ঢাকায় এসে চাকুরি নেন 175 টাকা বেতনে। 2 বছর পর পুরনো মাইক্রোবাস কিনে ব্যবসা শুরু করলেও আসেনি সাফল্য। তারপর টং দোকানে শুরু ভোগ্যপণ্যের ব্যবসা। ব্যর্থতা এসেছে, তবে হাল ছাড়েননি। শুরুতে অ্যানালগ, তারপর সেমি অটোমেটেড থেকে স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থায় যায় মেঘনা গ্রুপ। দেশের প্রায় 50% পরিবার তাদের ফ্রেশ ব্র্যান্ডের কোনো না কোনো পণ্য ব্যবহার করে। শুধু আমদানি নির্ভরতা কমানো নয়, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, জাপান সহ বিশ্বের 11 দেশে পণ্য রপ্তানি করেন তারা। মেঘনার 32 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি গত 1 দশকে। এ সময়ে 2 অর্থনৈতিক অঞ্চল ও কারখানার আধুনিকায়নে বেড়েছে বিনিয়োগ, কর্মসংস্থান 2। এখন তারা মনোযোগী 3,500 কোটি টাকা ব্যয়ে প্লাস্টিক পণ্যের কাঁচামাল তৈরির কারখানা নির্মাণে, যেখানে সরাসরি কর্মসংস্থান হবে 1,500। রপ্তানিযোগ্য সিরামিক পণ্য উৎপাদনের কাজও চলছে পুরো দমে। একক লাইনের সর্ববৃহৎ এই কারখানায় কর্মসংস্থান 800 লোকের। $100 কোটি এসব কোম্পানি গড়ে ওঠার পেছনে সরকারের নীতি সহায়তার অবদানও কম নয়। বন্ডেড সহ নানা রকম শুল্ক সুবিধা দেয়া, ব্যবসার পরিবেশ উন্নয়ন, জ্বালানি ও অবকাঠামো সুবিধা নিশ্চিতে অবদান রেখেছে সরকার।